নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা কিন্তু অনেক ভোরে উঠে গেছি, রিমির বাপি আর আমি। আজকের দৃশ্যটা কিন্তু সেটাই তোমাদেরকে দেখালাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। আমি সেই ভোরবেলা উঠেছি, রিমির বাপি আর আমি। রিমির বাপি তো কাজে চলে গেছে, চা করে দিয়েছি। তারপর আমি কী করলাম, শুয়ে থাকলাম যে কি কুয়াশা। বাবা বলছে এত সকালে উঠিস না, ঠান্ডা লেগে যাবো। আর আমাদের ঘরে যদি কারো ঠান্ডা লাগে তাহলে রিমিরও ঠান্ডা লেগে যাবে। তারপরে আমি আবার শুয়েছিলাম একটুখানি। তারপরে উঠে আর ক্যামেরাই করিনি, সেই যে ভোরবেলা উঠে ক্যামেরা করলাম রাস্তায় গিয়ে। দেখি এত কুয়াশা, আজকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে সব কাজ সেরে রান্নাবান্না করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রিমির বাপি আসেনি, ও বলছে আমি একবারে দুপুরবেলা 1টার সময় এসে খাবো। তা হচ্ছে বাবাকে ভাত দিলাম, রিমিকে ভাত দিলাম। রিমি বাইরে পড়ছে, ভাত খেয়ে দিয়ে একটা প্লাস্টিকের চট পেতে দিয়েছি। আজকে সকালে মাস্টারমশাই নেই, তা আমি বললাম তুই বাইরে পড়তে বস, আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। ওইদিকে বাইরের কাজ কমপ্লিট, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তা ওদের এখন ঘরটা গুছিয়ে তারপরে যাবো জামা কাপড় কাচতে। আবার দুপুরে রান্না করতে হবে। যতটা পাচ্ছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে সকাল থেকে আমি কোনো ক্যামেরাই করিনি। বন্ধুরা, আজকে যে রাস্তার দৃশ্যটা দেখলে না, আজকে অনেক ভোরেই রিমির বাপি আর আমি রাস্তায় উঠে চলে গেছিলাম। রিমির বাপি যেহেতু কাজে যাবে, তোমাদেরকে সবটাই বললাম, ওকে চা করে দিয়ে না আজকে যে রিমির সাথে একটু আবার শুয়েছি। আর ওতেই আমার কিন্তু লেট হয়ে গেছে, তবুও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চাদরটা 3 দিন হয়ে গেছিলো চাদরটা পাড়া, তা আজকে চাদরটা ধুয়ে দেবো। আজকে অনেক জামা কাপড় আমার কাচতে হবে, জানো না। কালকে জামা কাপড় কাচেনি, আর আজকে এক টাল জামা কাপড় হয়ে গেছে। আজকে সবটাই পুরো সংসারের কাজ একা একা সামলাতে হবে। একা একাই সামলাই রিমির বাপি। আজকে কয়দিন ধরে বাড়ি বলে তাই, নাহলে তো উনি তো আর কটা দিনের মধ্যেই চলে যাবে। তখন তো আবার নিজেকেই সব সামলাতে হবে একা একা। আর শীতকাল তো একটু মানে কুড়েমি লাগে আর কি, একটু উঠতে লেট হয়ে যায়, এটাই, তাছাড়া কিছুই না। রিমি ভাত খেয়ে নিল। আর ওকে ডালিমটা ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি দিই, কারণ দুপুরবেলা খেতে খেতে ডালিমটা, লেবু খেতে খেতে একটু টাইম হয়ে যায়। তাই বললাম মানো তুই এখন ডালিমটা কেটে দিই, তুই খা। তা ও ডালিমটা খাচ্ছিল, আমি এইদিকে আরও জামা কাপড় রয়েছে, শুধু এইগুলো না, আরও অনেক জামা কাপড় আজকে আমার ধুতে হবে। রিমির, আমার তো সব যা ছিল, আমার যা নাইটি কাপড় যা ছিল সব বের করেছি। একটা বিছনা চাদর কেচেছি, আর একটা বিছনা চাদর আছে, ওটা কালকে কাচবো। ভাবলাম আজকে একটা ভিজাই, রিমির ঘরেরটা আজকে ভিজিয়ে দিই, ওর বাপির ঘরেরটা কালকে আবার ভিজাবো। তাই জামা কাপড়গুলো ভিজিয়ে এখনও আবার দুপুরে রান্না করতে হবে। তার মধ্যে পেঁপে আলু কেটে দিয়ে ধুয়ে এসছি। আর টমেটো, আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ রিমির বাপি আজকে তো বাড়িতে নেই, কাজে গেছে। আর বাবাও আজকে না মাছ আনতে যায়নি। আমি আর কিছু বললাম না, যে প্রত্যেক দিন তো আমাদের মোটামুটি মাছ হয় রান্না, মাংস হয় না সেরকম একটা। রিমিকে অল্পই মাংস দিই, আর মাছটা আজকে আনা হয়নি। তা রিমি বলছে মা আজকে আলু পেঁপের তরকারি করো। পেঁপেটা মোটামুটি রিমির জন্যে, আর বাবাও পেঁপেটা ভালোবাসে বলে আমাদের বাড়িতে। আর আমাদের গাছের পেঁপে, ওই যে পেঁপে বাবা হচ্ছে পেঁপেটা পেরে রেখে দিয়েছে। তো সকালবেলা যত বাসন, চায়ের বাসন টাসন যা ছিল সব একবারে মেজে, আর সকালবেলার ভাত রিমি আর বাবা খেয়েছে, আর রিমির বাপিও খায়নি। আমি তো সেরকম খাই না। আমি বাসনগুলো মেজে ধুয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ছোট পিসামশাই শ্বশুর, মানে আমার শ্বশুর বাবার যে বোন আছে। আমাদের হাঁসপুরেই বাড়ি, হাঁসপুর বাজারে। তা আমাদের হাঁসপুরে কয়দিন পরে খুব বড় করে কীর্তন হবে। সেই কীর্তনের যে চাল ডাল তুলতে আসে, সেটাই তুলতে এসেছিলো। তা পিসামশাই একদম যেহেতু সামনাসামনি দেখা হয়ে গেছে, তাই আমার মেয়েকে দেখতে এসে, কোনোদিন খবর টবর আমাদের অবশ্য নেয়ও নি। যাই হোক, আমাদের এই বাজারেই বাড়ি। তাই পিসামশাইকে বললাম পিসামশাই বসো, চা করি, আমার যতটা কর্তব্য আমি তো ততটা করবোই। তা পিসামশাই বললো না এখন 12টা বাজে, আমি এখন চা খামো না। তাই আমি আর চা করিনি। তাও বাবা বলছিল বসো বসো। তা রিমি দেখো খেজুর আর ওর কাজু দিচ্ছি, বলছে মা দুধটা আমাকে একটু জাল দিয়ে দাও, আমি এটা বানাই। তা রিমিকে গুছাতে না আমি বললাম মানু তাহলে তুই চান করে এসে তারপরে এটা বানা। বলছে আমি আজকে বাপি আসবে, তারপরে আমি ভাত খাবো। তা আমি বললাম বাপি আস্তে আস্তে তো খেতে খেতে তো 2টো বেজে যাবে। বলছে এটা বানিয়ে আমি যদি এখন 1 গ্লাস খাই তাহলে আমি 2টো অবধি থাকতে পারবো। আমি বললাম কথাটা তো ভালোই বুদ্ধি। রিমি ওটা বানিয়ে নিল। আমি দুধটা তাড়াতাড়ি জাল দিয়ে ঠান্ডা করে দিলাম।
ও খেলো, বাবা আজকে খায়নি, ও আর আমিই খেয়েছি। আমিও সকালে ভাত খাইনি, ভালোই হলো, ওটা খেলাম, অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে, ওটা খেলে পেটটা ভরা থাকে। আর রিমি 1 গ্লাস খেলো, বাবা আগের দিন খেয়েছিল, আজকে বলছে না না আমি খামু না, তোরা খা। তারপরে আমরাই খেলাম। বাবা এইভাবে কথা বলে আমি ভয়েস দিচ্ছি, রিমি হাসছে। আর অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তোমার শ্বশুর বাড়িটা কোথায়, মানে বাংলাদেশে। আমার শ্বশুর বাড়ি না, মানে আমার বাবা শ্বশুর বাবা ছোটোবেলায় আর কি কোথায় থাকতো বাংলাদেশে, নোয়াখালী। বললো না, ঢাকা ডিস্ট্রিক্টের সাইডেই থাকতো, ঢাকার দিকে। অনেকেই বাংলাদেশের যারা আমার দিদিভাই বা বোনরা ওরা কমেন্ট করছিল কোথায় বাড়ি। তা দেখো আজকে কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি মিলে দিলাম, এত জামা কাপড় ছিল সব কেচেছি, আবার কালকে কাচতে হবে, আরও কতগুলো হয়ে গেছে। তাই এদিকে ভাত দিয়ে দিলাম বাবাকে, রিমির বাপিও চলে এসে। আজকে তো সেরকম একটা রান্না বান্না করিনি, ডাল আর আলু পেঁপের তরকারি। আর রিমি আর রিমির দাদু এরা যে দুইজন বাবা খেতে বসে কত গল্প করে, আর তার সাথে আবার পাঁপড়ও ভেজেছিলাম রিমির জন্যে। আর আজকে প্রায় আমরা ভেলুর থেকে বাড়ি এসেছি 1 মাসের বেশি হয়ে গেছে, আজকেই পাঁপড় ভাজলাম। অতটা কিন্তু ভাজাভুজি আমি রিমিকে সেরকম একটা দিই না। শুভ দুপুর বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে বাসন মেজে ঘরে আসলাম। মানে এখনও 1 মিনিটও বসিনি, একটু 2 মিনিট বসে এখন ঘরটা পুরো গুছাবো, কারণ গোছাবো। রিমিকে আবার পড়াতে আসবে বিকালবেলা। রিমি ওর বাপির ফোনটা দেখছে, তা ওর বাপি একটু শুয়েছে কাছ থেকে এসে। আর আমি বললাম তুই একটু বিশ্রাম করে নে, পড়াতে আসবে। আমি ঘর গোছানোর আজকে টাইম পাইনি, ঘর গোছানোর টাইম পাইনি কারণ জানো আজকে অনেকেই ফোন করেছিল, তাদের সাথে কথা বলতে বলতে আমারই রান্নার লেট হয়ে গেছে। তোমরা তো চেনো আপনজন বাহাদুর দাদা, 2 বার ফোন করেছে আমাদের একটা মানে ইউটিউবে ভিডিওর কাজের ব্যাপারে কথা হয়, তো সবসময় আমাদের আলোচনা হয়। তা কারণ তাদের ফোনটা ধরার আমার খুব আর্জেন্ট দরকার, যে আমি কাজটা যেই টাইমটা আমি বিশ্রাম করবো 3টে সাড়ে 3টের সময় ঠোঙা বানাবো, বাকি ঠোঙাটা হয়তো আমি রাত্রে বসে বানাতে পারবো, যে আগে ফোনটার দরকার ছিল। তারপরে একটা দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম, তার খুবই শরীর খারাপ, আমাকে ফোন করেছিল, আমার আবার রিটার্ন কল ব্যাক করেছি। তারপরে মিষ্টি বলে একটা বোন, ও ফোন করেছিল, ওদের মানে আজকে অনেকেই ফোন করেছিল সকাল থেকে, ফোনগুলো কল ব্যাক করেছি আবার। ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি, কারণ তারাও সময় বের করে আমাকে ফোন করছিল। তা এর জন্যে আজকে একটু না আমার কাজে লেট হয়ে গেছে। এখন ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে বের করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। রিমিকে যেহেতু পড়াতে আসবে, আমি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিচ্ছি, একদিন না গোছালেই না দেখি নোংরা হয়ে যায়। কালকে আমার ঘর, সত্যি কথা বলতে কালকে ঘর গোছানো হয়নি, কারণ কালকে রিমির পড়াই ছিল না, কালকে ঘর গোছানো হয়নি। কালকে আমি সারাদিনই মোটামুটি ঠোঙা করার জন্য ব্যস্ত ছিলাম, আর রাতেবেলায় ঠোঙাটা বানাই, সারাদিন তো সেরকমভাবে টাইম পাই না। তা আজকে তো আবার ওকে পড়াতে চলে আসবে, তাই কি করব, তাড়াতাড়ি ভাবছি কি তাড়াতাড়ি ঘর গোছাই। তার মধ্যে রিমির বাপি বলছে, ঘর গোছাতে গোছাতে আমি আবার উঠান ঝাড় দিতে গেলাম, ঘর ঝাড় দিলাম, মাস্টারমশাই চলে আসবে। রিমির বাপি বলছে কি তুমি একটু রেডি হয়ে নাও, একটু বাজারে যাব। আমি বলেছিলাম আগের থেকেই বাজারে যাব, কালকেই ভেবেছিলাম যাব, কিন্তু কালকে না যাওয়া হয়নি। কারণটা কি তোমাদের সেটা অবশ্যই বলবো, এক্ষুনি বলবো। তা আমি এইদিকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি, এইগুলো করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, চা করা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে রেডি হয়ে গেলাম, শাড়ি পরে নিলাম, বাজারে যাব, কারণ বাজারে আমি চুড়িদার পরে যাই না। সেদিনকে শাঁকা পরতে গেছিলাম, তাই 5 মিনিটের জন্য শুধু নাইটিগুলো সেলাই করার জন্য গেছিলাম। তা আমি হচ্ছে সেরকম একটা শাড়ি পরে এই শাড়ি বলছি তো, চুড়িদার পরে কোনো দিন আজ পর্যন্ত এত বছরেও আমি বাজারে যাই না। তা বাজারে যাব, রিমির জন্য একজন টাকা পাঠিয়েছে, সবটাই তোমাদেরকে এসে বলবো। আর যাচ্ছি, রিমিকে পড়াতে চলে আসবে, তা ওর বাপি বলছে যে আমি পারবো না কিনে আনতে, তুমি চলো, তুমি পছন্দ করে কিনে আনবা। রিমির জন্য একজন টাকা পাঠিয়েছে, এসে সবটাই তোমাদের সাথে বলবো। তাহলে যাই, আর গিয়ে মানে কিনে নিয়ে আসি জিনিসটা, তারপরে তোমাদেরকে এসে বলছি। দেখো যেরকমভাবে আছি সেরকমভাবে আজকে আমার একটাই ভেলভেটের চাদর পাতলা, তা ওটা আবার আজকে ধুয়ে দিলাম। আজকে আমার যত জামা কাপড় ছিল সব ধুলাম, দেখলা তো। তা ওটা হচ্ছে ভিজা রয়েছে, এখন চাদরও নেই, এটাই শুধু সোয়েটারটাই পরে নিলাম। যাই হোক, শাড়ি পরা এইভাবেই, চাদর হলে একটা ভালো হতো। যাই হোক, যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হয়, আর যেরকমভাবে ছিলাম সেরকমভাবেই। মুখটাও একটু ধোয়ার টাইম পাইনি, ও বলছে তাড়াতাড়ি করো, সন্ধ্যা লেগে যাচ্ছে, মানুকে পড়াতে আসবে, মাস্টারমশাইকে আবার চা দিতে হবে, আসলে মানে আসবে তো, তাই এসে আবার চা দিতে হবে। তাহলে যাওয়া যাক, যেতে যেতে বলছি। আমি দেখো যেরকমভাবে ছিলাম সেরকমভাবেই চলে এসেছি। বাজারে এসে না আমি আর কোনো ভিডিও করিনি, সেই বাজারে যে গেলাম আর কোনো ভিডিও করিনি। আর হচ্ছে মানে
ঘরে এসেও ভিডিও করিনি, কারণ আস্তে আস্তে দেখি মাস্টারমশাই চলে এসছে তাড়াতাড়ি করে। জানোই তো আমরা বাজারে টাজারে গেলে এত ভালোভাবে এসে হাত পা ধোয়া সব কিছু করতে হয়। তারপরে জামা কাপড় ছেড়ে চা করলাম, চা করে স্যারকে দিলাম, বাবাকে দিলাম, রিমি তারপরে পরে উঠে একটু চা বিস্কুট খেয়েছে। আজকে তো দুধটা দিয়ে ওই মিল্কশেক না কি বলে ওটা তো রিমি আজকে ব্যানানা শেক ওটা তো খেয়ে ফেলেছে। এখন ওই যে পুতুল নিয়ে খেলা করছে। এই স্যার গেল, তারপরে তোমাদের ভিডিও করছি। তার মধ্যে কথা হচ্ছে আজকে সারাদিন ফোনে কথা বলতে বলতে আমার আজকে দিনটা পাস হয়ে গেছে। এত ফোন আজকে এসছে। আগেও বলেছি আপনজন বাহাদুর দাদা আজকে দিনে 3 বার ফোন করেছে আমাদের দরকারে। এই অবশ্যই তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি। আমাদের দরকারে আজকে একটা আমাদের সব ইউটিউবারদের আমি যাদেরকে চিনি সবার সাথে সবার কথা হচ্ছিল একটা ভিডিওর ব্যাপারে। সবার সাথে সবার কথা হচ্ছিল, কারণ এটাও খুবই একটা দরকারের ভিডিও বা খুবই দরকারের, ওখানেও কথা হচ্ছিল। যদিও আমি ছোট একজন খুবই সামান্য ছোট্ট একটা মানুষ আমি জানি, তবু আমার দায়িত্ব পালন করাটা আমার কর্তব্য। আর পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুরের থেকে একটা দিদিভাই সিএমসিতে গেছে, ফোন করেছিল, অনেকক্ষণ কথা বললাম। সে আমার কন্টিনিউ রোজ ভিডিও দেখে। তার বাচ্চার 5.5 বছর বয়স, ইবিটা থ্যালাসেমিয়া, ভেলুরে গেছে। কালকে রিমির ডাক্তার কালকে দেখবে বাচ্চাটাকে। আগেও নাকি গেছিলো একবার, আগে কোন জুনিয়র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। তা এবার হচ্ছে রিমির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তা ওর ব্লাড টেস্ট হয়ে গেছে, ওরা খুবই টেনশানে রয়েছে। বিটা থ্যালাসেমিয়া মেজর না, ইবিটা মানে বড় হয়ে ধরা পড়েছে 5.5 বছর। ওই 3.5 বছরে 4 বছরে ইবিটাদের ধরা পড়ে। তা রিমির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। উনি খুবই টেনশনে রয়েছে দিদিভাই। প্রথমে একটা মেয়ে আছে আর ছেলেটা হচ্ছে থ্যালাসেমিয়া, ইবিটা থ্যালাসেমিয়া হয়েছে। তা এই দিদিভাই কেবল ফোন করলো, আমি ভাত বসিয়ে দিয়ে কথা বলছিলাম দিদিভাইয়ের সাথে, তারপরে এসে ভিডিওটা করছি। দিদিভাই আমি বললাম দিদিভাই কালকে রিমির ডাক্তারকে দেখাবে। আর আমি বললাম আমার কমিউনিটিতে রিমির ডাক্তারের তো বিক্রম স্যারের তো ফটো রয়েছে। আমি বললাম অবশ্যই আরিফা ম্যামরে, মানে বিক্রম স্যারের অ্যাসিস্ট্যান্ট, আমি বললাম যে আরিফা ম্যামকে রিমির কথা বলবো আমরা মেদিনীপুরের কথা বলতে হবে না, বলবো আমরা একই গ্রামের, আমরা ওয়েস্ট বেঙ্গল। ওরা তো আর বোঝে না গ্রাম, যেমন বাংলাদেশ হচ্ছে ঢাকা নোয়াখালী, সেরকম এটা আর বুঝবে না যে মেদিনীপুর বা হাবড়া। তা আমি বললাম যে তুমি বলবে যে দিদিভাই আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসছি। বললো হ্যাঁ তুমি ঠিক বলেছো বোন। তা দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, রিমির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কালকে রিমির ডাক্তার দেখবে। আমি বললাম দিদিভাই কি আসে না আসে রিপোর্টে অবশ্যই আমাকে ফোন করবে, আমিও টেনশনে থাকবো না, আমি ফোন করব। এবার দিদিভাইয়ের বাচ্চা যেহেতু থ্যালাসেমিয়া, আমার সেখানে আগে কথা বলাটার দায়িত্ব, আমার কর্তব্যটা আগে ভিডিও করা না। তা আমি ওদের সাথে ফোনে কথা বলে ভিডিও করতে আসলাম। রিমির জন্য টাকা পাঠিয়েছে, পরশুদিনকে টাকাটা পাঠিয়েছে। কারণ অনেকেই আমার সত্যি রিমির জন্মের পরে আমি ফিলাক্স কিনেছিলাম। আর রিমির জন্মের সময় যখন ওই বাড়ির থেকে এই বাড়িতে আসি রিমিকে নিয়ে, তখন আমার দাদা ফিলাক্স কিনে দিয়েছিল। তারপরে আর কোনো দিন ফিলাক্স কিনা হয়নি। আর তোমরা জানো কন্টিনিউ রিমিকে 2 বছর ধরে গরম জল খাওয়াচ্ছি। আর ফিলাক্স নেই, যেটা সত্যি কথা, গরমকালেও গরম জল খাওয়াই। কারণ বিএমটির ও তো সেই 21 সালের থেকে বিএমটি ওর 21 সালের থেকে সূচনা। তার 21 সালের 22 সালের থেকে যে ওর অপারেশন হলো, তারপরের থেকে আমরা বাইরের খাবার খাই না, একদম মুখের মধ্যে আমরা কুলু পেটে থাকি। যখন আমরা ভেলুরে যাই তখন ইডলি আর ধোসা, ওটা চালের গুঁড়ি দিয়ে হয়, ওটা খেলে অসুবিধা হয় না। ওটা আমি ঘরে মাঝে মধ্যে বানাই, আবার বানাবো। এখন একটু সময়ের অভাবে বানানো হচ্ছে না। রিমিকে স্কুলে টিফিন দিতাম, ইডলি ধোসা আমি বানাতে পারি। তা আমরা বাইরের খাবার একদমই খাই না। আর প্রত্যেকটা থ্যালাসেমিয়া মায়েদেরকেও বলবো তোমরাও বাইরের খাবার একদমই বাচ্চাদেরকে খাইও না, ঘরের খাবার খাওয়াবে। কারণ ওদের বাইরের খাবার খুবই রিস্ক খাবার। আর রিমিকে আমি আজকে 2 বছর ধরে ওষুধ মানে গরম জল খাওয়াই। তোমরা আমার শর্ট ভিডিওতে যদি দেখে থাকো, যদিও আমি ইউটিউবে এসেছি আজকে 10 মাস হলো এই প্ল্যাটফর্মে। তা হায়দ্রাবাদের থেকে একটা দিদিভাই টাকা পাঠিয়েছে, মানু বলেই ডাকে, আমি যেহেতু মানুকে ভিডিওতে মানু বলি সবসময়। তা দিদিভাইও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, বলছে মানুকে কিনে দেবে। তা আমি ভাবলাম দিদিভাই টাকা পাঠিয়েছে, বলছে কোনো দিন হয়তো মানুষ সাথে আমার দেখা হবে না, কারণ দিদিভাই হায়দ্রাবাদে থাকে, ওনার বাবা খড়গপুরে রেলের চাকরি করতো, সেই সূত্রে দিদিভাই বাংলা কিছু জানে, নাহলে দিদিভাই তেলেগু, তাই না? দিদিভাই হচ্ছে তেলেগু। দেখো আজকে সত্যি মানে আমিও ভাবি যে আমার ভিডিও হায়দ্রাবাদের থেকে বসে দেখছে, তা দিদিভাই বাংলা কথা বলতে পারে, যেহেতু তার বাবা একটা সময় খড়গপুরে থাকতো, রেলের চাকরি করতো, সেই সূত্রে দিদিভাই বাংলা কথা বলতে পারে।
তা দিদিভাইয়ের টাকাটা দিয়ে দিদিভাই, আমি এখনও দিদিভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করিনি, দিদিভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করব, ফটো পাঠাবো, এখনও দিদিভাইকে পাঠাইনি। তা দিদিভাই যে টাকাটা পাঠিয়েছে, এই দেখো সত্যি মানে আমার এখন মানে কি বলবো, আর 1 মাস পরেই রিমিকে নিয়ে আমরা আবার ভেলোরে যাচ্ছি। প্রায় 40 থেকে 50 হাজার টাকা লাগবে, কারণ 3 মাসের ওষুধ 27 হাজার টাকা, তারপরে ঘর ভাড়া, খাওয়া দাওয়া, সেখানে আমরা 40 হাজার টাকা ধরে রেখেছি। এখন জানি না 3 মাস দেবে না 6 মাসের রিপোর্টের উপরে সবটাই নির্ভর করছে। প্রায় 40 হাজার টাকা, আমরা কম করে 40 হাজার টাকা ধরে রেখেছি। তাই আমি আর বদ্দা এখন থেকে টেনশন করছি যে এত টাকা আমরা কি করে আবার জোগাড় করব। মাত্র বাড়ি এসছি, প্রায় 40 হাজার টাকা কাছাকাছি। তা দিদিভাই টাকা পাঠিয়েছিল রিমির জন্যে, যেটুক টাকা পাঠিয়েছে আমি সেইটুক টাকার মধ্যেই কিনেছি। আমার যেটুক সামর্থ্য আমি সেইটুকুই করার চেষ্টা করি। এই যে দিদিভাই যে টাকাটা পাঠিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবা। আর সত্যি এই জিনিসটা খুবই দরকার ছিল, কারণ এই জিনিসটার এতটাই আমার দরকার ছিল যে রিমির রাত 2টোর সময় গরম জল সেই আমার গ্যাসে করতে হয়। রিমির যে স্টিলের জলের বোতলটা, ওটা বিএমটির রুমে আমার কিনা হয়েছিল। তখন না তাড়াহুড়া করে না, অত দেখে শুনে কিনিনি, ওর বাপিই কিনেছিল। পিএমটি রুমে যে বাসনগুলো কিনা হয়েছিল তখন তাড়াহুড়া করে দেখা হয়নি। জলের বোতলটা একদমই খারাপ পড়েছে। ওটা যদি রাখি খাটে, জল মানে একটু কাত হলেই জল পড়ে যায়। ওটা তো জলের বোতল, তা ওটা তো বেশিক্ষণ গরম থাকে না, ওটা তো ফ্লাক্স না। তা আমার আর ফ্লাক্স কিছুই কিনা হয়নি। আমি ওরকমই করি। তোমরা সেঞ্জুরেও দেখেছো রিমিকে গরম জল খাওয়াতে হয়, আর ওখানে তো ঠান্ডা নেই, এমনি গরম জল ফুটিয়ে রাখতাম, খাওয়াতাম। আর এখন তো ফুটানো জল, এখনও রিমিকে 2 বছর ফুটানো জল খাওয়াতে হবে। তা হ্যাঁ, 2-3 বছর এখন ওর ফুটানো জল খাওয়াতে হবে। কেউ খাওয়ায় বা না খাওয়ায়, আমি খাওয়াই। মেন কথা হচ্ছে আমি খাওয়াই। আমার যত্ন, আমার যেরকম যত্ন করব ও সেরকম ভালো থাকবে রিমি। তা এটা দিদিভাইয়ের টাকা দিয়ে কিনেছি। দিদিভাই তুমি কমেন্ট করো যদি ভিডিওটা দেখে থাকো, আর অবশ্যই তোমাকে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবোই। তা কেমন হয়েছে তোমরাও বলো। দিদিভাই যদি টাকাটা না পাঠাতো হয়তো আমি কিনতে পারতাম না। আমি ছোটোই কিনেছি ওইটুক টাকার মানে দিদিভাই যেই টাকাটা পাঠিয়েছে, বাজাজ কোম্পানি 1 বছরের গ্যারান্টি আছে। রিমির জন্য তো আমার ছোটোটা দিয়েই কাজ মিটে যাবে। তা আর 1 বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছে, এই যে বাজাজ কোম্পানি দেখতেই পাচ্ছ। তা রিমি ছোটো, দিদিভাইয়ের টাকা দিয়ে, তাই আমি ছোটো জিনিসই কিনে এনেছি। এটা দিয়েই চলে যাবে রিমির সারা জীবন, চলে যাবে এটা রিমির। আমাদের তো দরকার নেই, রিমিরই দরকার। আর আমিও গরম জল খাওয়া শিখে গেছি রিমির সাথে সাথে। রিমি তো শিখে গেছে গরম জল খাওয়া, তার সাথে সাথে আমিও গরম জল খাওয়া শিখে গেছি। তা দিদিভাই তোমার টাকাটা দিয়ে তুমি কোনো দিন জানি না রিমির সাথে তোমার দেখা হবে কি না হবে। তুমি একজন তেলেগু মানুষ হয়েও রিমির জন্য টাকা পাঠিয়েছো। আর সবথেকে বড় কথা হচ্ছে দিদিভাই একদম আমার মতনই রিমিকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমার মানুষ জন্য কিছু কিনে দিও। জানি না মানুষ সাথে কোনো দিন দেখা হতে পারবো কি না পারবো। একটা সময় আমরা কলকাতায় ছিলাম, কিন্তু এখন তো আমরা হায়দ্রাবাদে থাকে। যাই হোক বন্ধুরা, সবাই রিমিকে এইভাবেই আশীর্বাদ করো। আবার রিমির এই তো মার্চে যাচ্ছি 9 তারিখে, সবটাই জানো তোমরা। প্রায় 40 থেকে 50 হাজার টাকা, 40 হাজার টাকা তো আমরা ধরেই রেখেছি ওষুধ টষুধে। শুধু যাওয়ার টিকিটটাই কাটা হয়েছে, আর কোনো কিছুই হয়নি। আসার টিকিটটাও কাটা হয়নি। তারপরে গিয়ে রিপোর্ট করতে হবে। 3 মাসের, যদি 3 মাসের ওষুধ দেয় 27 হাজার টাকা, আর যদি 6 মাসের যেমন রিপোর্ট হবে সেমন, 6 মাসের যদি ওষুধ দেয় তাহলে 54 হাজার টাকা, প্রায় 60 হাজার টাকার ওষুধই দেবে। আর তারপরে তো আরও খরচা আছে। তাহলে এত টাকা, সেটাই দাদা সারাক্ষণ টেনশন করে কী করে এত টাকা আমরা জোগাড় করবো। ওর জন্য ওর বাপিও বলছে আমি চলে যাবো, আমি গেলে তো মালিকের থেকে 10-20 হাজার টাকা নিতে পারবো। ও যদি 10-20 হাজার টাকা জোগাড় করে, আর বাদ বাকিটা আমার বদ্দা যেইভাবেই হোক জোগাড় করবে। ভাগ্নির ট্রিটমেন্ট তো লাস্ট সময় এসে তো আমাদের করতেই হবে। বদ্দার কথা হচ্ছে ট্রিটমেন্ট করতেই হবে যেইভাবেই হোক। আমরা জায়গা বেচি, যাই বেচতে তো সবই বেচে দিয়েছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর রিমিকে 2 হাত ভরে আশীর্বাদ করো। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। এখনও খাওয়া দাওয়া করবো, বাবাকে ভাত দেবো, তাড়াতাড়ি যাই। আর সত্যি আজকে আমার ফোনে কথা বলতে বলতে আজকে সারাটা দিন কেটে গেছে। অবশ্যই সব দরকারি ফোনের সামনে তোমরা দেখতে পারবে কিসের দরকার ফোনে, কিসে আজকে ব্যস্ত ছিলাম। খুব তাড়াতাড়ি সেই সব নিয়েই ভিডিও আসছে। বন্ধুরা, আজ টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।